মোবাইলের কাজ করলে আপনি মোবাইলের ব্যাটারি ইরোরের কিছু প্রবলেমের সম্মুখীন হবেন। তো এগুলো নিয়ে এর আগে আমি একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করেছি, সেটার মধ্যে আমি দেখিয়েছি যে এগুলোর আসলে কিছু পার্থক্য আছে, যে একটা ইরোর আসলে কোন লাইন থেকে আসলে এই প্রবলেমটা হতে পারে। তো লাইন সম্পর্কে আলোচনা করেছিলাম যে, এবং ইরোরের যে পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম গত একটা ভিডিওতে। তো ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে যে এই প্রবলেমগুলোকে আসলে কিভাবে সমাধান করবেন এবং কোন লাইন থেকে হয়, এবং এই লাইনগুলোর যেই বিষয়গুলো আছে এবং ডায়াগ্রামগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, একটা ব্যাটারি যদি আপনি নেন হাতে তাহলে দেখবেন যে ব্যাটারি কানেক্টরের মধ্যে এরকম অনেকগুলো পিন থাকে। তো ব্যাটারির এই দুইটা লাইনের মধ্যে একটা হচ্ছে আইডি এবং একটা হচ্ছে টিএইচ। তো এই টিএইচ এবং আইডি লাইনে যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই ধরনের কিছু ইরোর আমরা মোবাইলের মধ্যে ফেস করে থাকি। তো এই ইরোরগুলো আসলে কিভাবে আমরা সমাধান করতে পারবো, এর যে একটা ডায়াগ্রাম থাকে এবং এই থিওরিক্যাল বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে এখানে দেখালাম, দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডায়াগ্রাম এখানে এঁকে রেখেছি। মানে মাঝখানের এই টিএইচ এবং আইডি এই দুইটা লাইন নিয়ে হলো আমাদের আজকের এই ভিডিও। ভিভেটা যদি কখনো প্রবলেম হয় তাহলে হয়তো আপনার ফোনটা ওপেনই হবে না, কিন্তু যদি আইডি টিএইচ এগুলোতে যদি কখনো প্রবলেম হয় তাহলে দেখবেন যে ফোন ওপেন হয় কিন্তু দেখবেন যে চার্জ হয় না, অথবা ফোন ওপেন হয়ে গেলেও চালু হওয়ার পরে দেখবেন যে মোবাইলে একটা ইরোর শো করতেছে যে টেম্পারেচার হাই লো, অথবা মোবাইলটা অটো রিস্টার্ট করতেছে, এরকম কিছু সমস্যা আপনি পেয়ে থাকবেন। দেখবেন যে চার্জ হয় না, তারপরে মোবাইল হালকা একটু রিডিং নিয়ে আবার ডাউন হয়ে যায়, ফোন চালু হচ্ছে না, এরকম কিছু সমস্যা আসে যদি এই টিএইচ এবং আইডি লাইনের কোনো প্রবলেম হয়। মূলত কথা হচ্ছে যে এই ধরনের যে ইরোরগুলো পেয়ে থাকি আমরা, চার্জিংয়ের ইরোরগুলো, তো এইগুলো যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু আপনাকে আইডি টিএইচ, মোবাইলের ব্যাটারি কানেক্টরের এই আইডি টিএইচ এই দুইটা লাইন সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। তো টিএইচ লাইনের কাজ কি? টিএইচ লাইনের কাজ হচ্ছে যে টিএইচ মানে হচ্ছে থার্মাল, মোবাইলের যে থার্মাল সেন্সিংয়ের যে একটা ব্যাপার আছে। যেমন আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই, যেমন মনে করেন আমাদের যদি কখনো জ্বর হয় তাহলে আমরা যেই থার্মোমিটারের মাধ্যমে জ্বর পরিমাপ করি সেটাকে বলা হয় থার্মোমিটার। মানে ওটা দিয়ে আমরা শরীরের যে হিট আছে বা শরীরের তাপমাত্রা আছে সেটাকে আমরা পরিমাপ করি থার্মোমিটারের মাধ্যমে, এই জন্য আমরা ওই যন্ত্রটাকে বলে থাকি থার্মোমিটার। আর মোবাইলের যে হিট সেন্স করা সেই লাইনটাকে বলা হয় টিএইচ, মানে থার্মাল। পুরোটা লিখতে গেলে আসলে অনেক বড় জায়গা লাগবে, এই জন্য মোবাইলের মধ্যে ওই সংক্ষেপে লেখা থাকে যে টিএইচ, ডায়াগ্রাম, তারপরে ব্যাটারি কানেক্টর, ওখানে আপনি লেখা দেখবেন যে টিএইচ লেখা থাকে অথবা ব্যাট অন লেখা থাকে। কিছু কিছু মোবাইলে ব্যাট অন লেখা থাকে, আবার কিছু মোবাইলে টিএইচ লেখা থাকে। আর আইডি লেখা থাকে হচ্ছে, মানে আইডি লাইন হচ্ছে বিএসআই, মোবাইলের মধ্যে যে একটা লাইন থাকে বিএসআই, ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন, সেটাকে বলা হয় আইডি। মানে মোবাইলের ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা এগুলোর খবর রাখে হচ্ছে আইডি লাইন। আর টিএইচ লাইন হচ্ছে মোবাইলটা চার্জ দেওয়ার পরে হিট হচ্ছে কিনা, তারপরে মোবাইলে যখন চলতেছে তখন ব্যাটারির লোডের কারণে ব্যাটারি হিট হচ্ছে কিনা, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা মানে খবর দেয় হচ্ছে এই টিএইচ লাইনের মাধ্যমে, সেটার খবরগুলো নেওয়া হয়। তো এই ছিল হচ্ছে টিএইচ এবং আইডি লাইনের ধারণা। এবার হচ্ছে এই লাইনগুলো আসলে মোবাইলের মধ্যে কিভাবে ব্যবহার করা হয় এই জিনিসটার ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেখাবো। তো এই আইডি লাইন এবং টিএইচ লাইনের ধারণাটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে কিছু ভেজাল কুজালের বিষয় আছে। তো প্রথমে দেখেন যে আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি। ডায়াগ্রামের মধ্যে এখানে আছে একটা ব্যাটারি কানেক্টর, নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আছে একটা ব্যাটারি কানেক্টর, মানে ব্যাটারির যে বিএমএস সার্কিট থাকে ব্যাটারি কানেক্টরের মানে প্রত্যেকটা মোবাইলের ব্যাটারির উপরে দেখবেন যে একটা সার্কিট থাকে, ওটাকে বলে বিএমএস সার্কিট, হ্যাঁ, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। তো ওই সার্কিটের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে আর মাদারবোর্ডের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে। তো এই সবগুলোকে মিলিয়ে তারপরে হচ্ছে এই আইডি এবং টিএইচ এর লাইনগুলোকে পরিমাপ করা হয়। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। প্রথমে যদি আমি আপনাকে ব্যাটারির যেই সার্কিটটা আছে সেটা সম্পর্কে একটু ধারণা দেই, যে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা লাইন, হ্যাঁ, চারটা লাইনের মধ্যে একটা হচ্ছে ধরেন পজিটিভ লাইন, এখানে লেখা আছে যে ভিভ্যাট মানে হচ্ছে পজিটিভ, আর এই পাশে আরেকটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাস, জিএনডি আর কি। তো এই ছিল হচ্ছে দুইটা লাইন, আর বাকি দুইটা লাইন হচ্ছে একটা হচ্ছে টিএইচ ব্যাট অন, আর একটা হচ্ছে আইডি বিএসআই। আইডি অথবা বিএসআই বলা হয়, কোনো কোনো মোবাইলে আইডি বলা হয়, কোনো কোনো মোবাইলে বিএসআই। আবার যে টিএইচ এর থার্মালের যে লাইন সেটাকে বলা হয় টিএইচ অথবা ব্যাট অন, এটা মনে রাখবেন। এক এক মোবাইলে এক এক নামে বলা হয় কিন্তু কাজ সবগুলোর একই।
তো এই লাইনগুলোর হয় কি যে এই লাইনগুলো আসলে কোন ব্যাটারির যে সার্কিটের মধ্যে যে আপনারা দেখতে পারেন যে এখানে যে দুইটা লাইন থাকে, এই দুইটা লাইনের ডায়াগ্রামটা কীরকম হয়, এই দুইটা লাইনের ডায়াগ্রামটা হয় মূলত এইভাবে এসে লাইনটা, তারপর হচ্ছে মাঝখানে একটা রেজিস্টর হয়, রেজিস্টর হয় হচ্ছে 10K অথবা বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকমের ব্যাটারি, তো সেটা ব্যাটারি অনুযায়ী হচ্ছে একটা মাপের রেজিস্টর বসানো হয়। তো বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকমের ব্যাটারি থাকে এবং বিভিন্ন মোবাইলের বিভিন্ন সার্কিট এক এক রকম থাকে, এই জন্য সেখানে সেই মোবাইলের নির্দিষ্ট যতটুকু কিলো ওহমসের রেজিস্ট্যান্স লাগবে সেখানে ততটুকু ওহমসের রেজিস্ট্যান্স লাগানো হয়। তো আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য যেই রেজিস্ট্যান্সটা এখানে নিয়ে রেখেছি এটা হচ্ছে R10K। আর মানে হচ্ছে রেজিস্টর, আর 10K মানে হচ্ছে রেজিস্টরের যে ভ্যালুটা সেটাকে বলে, মানে সেটাকে আমরা কিলো ওহমসের মাধ্যমে প্রকাশ করি। তো এই বিষয়গুলোকে বুঝতে হলে সাধারণ কম্পোনেন্ট সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা থাকতে হবে, যে রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করে, তারপরে রেজিস্ট্যান্সের কাজ কী, থার্মোমিটার কীভাবে চিনে, এই সমস্ত টুকটাক বিষয় যদি ধারণা থাকে, এই বেসিক বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে হচ্ছে আপনি এই ভিডিওগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। এই জন্য আমরা সবসময় বেসিক ভিডিওগুলোর প্রতি বেশি গুরুত্ব দেই। যদি বেসিক ভালোভাবে জানা থাকে তাহলে কোনো না কোনো দিন আপনাকে অ্যাডভান্স যদি বোঝানো হয় তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু যদি বেসিক বোঝা না থাকে তাহলে এগুলো বুঝবেন না। তো যাই হোক, এই রেজিস্ট্যান্সটার মাধ্যমেই হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে নেগেটিভ লাইন আছে, এই নেগেটিভ লাইনের সাথে এই লাইনটার এইভাবে সরাসরি কানেকশন থাকে, মাঝখানে শুধু একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, শুধু এতটুকুই পার্থক্য। আর বিএসআই যে লাইন আছে আইডি, সেটাও সেম একইভাবে দেখবেন যে এইভাবে আসে, তারপর মাঝখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এটারও একটা ভ্যালু আছে, এটা হচ্ছে R68K। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, আর 68K মানে হচ্ছে এটার একটা মানে যে ভ্যালু সেটা 68K হতে পারে, 100K হতে পারে, 70K হতে পারে, এরকম হতে পারে। তো এক এক মোবাইলের ব্যাটারিতে এক এক রকম থাকে, তো আমি এটা উদাহরণ দেওয়ার জন্য আর কি এখানে 68K লিখে রেখেছি, কারণ ম্যাক্সিমাম ব্যাটারিতে এরকমই পাওয়া যায়। তো এই দুইটা লাইন সবসময় মোবাইলের যে ব্যাটারির নেগেটিভ লাইন আছে সেটার সাথে কানেকশন থাকবে এই দুইটা রেজিস্টরের মাধ্যমে। তো আশা করি ব্যাটারির যে বিএমএস সার্কিট আছে সেটা সম্পর্কে বুঝতে পারলেন। এখন মাঝে মধ্যে আপনি ব্যাটারি সার্কিট খোলার পরে দেখবেন যে এখানে আরও অনেক টুকটাক ছোট ছোট আইসি থাকে, তো এই আইসিগুলোর মধ্যে দিয়ে এই লাইনগুলোকে বাইপাস করে তারপর হচ্ছে এই কানেকশনগুলোকে, এটা ছিল মূলত ব্যাটারির মধ্যে যে সার্কিটটা থাকে সেটা সম্পর্কে ধারণা। এবার হচ্ছে যে মাদারবোর্ডের যে কানেকশনগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে লাইন যেহেতু শুরু করতে হবে, মানে কাজের প্রবলেমটা ধরতে হবে, তাহলে প্রথমে আমাদেরকে এইখান থেকে শুরু করতে হবে। ব্যাটারি কানেক্টরের এখানে দুইটা লাইন, যদি একটা লাইন থাকে তাহলে আমরা একটা লাইনের কাজ করব, আর যদি দুইটা লাইন থাকে, দুইটা লাইন থাকলে টিএইচ এবং আইডি থাকবে আবার, আর যদি একটা লাইন থাকে তাহলে সেখানে শুধু আইডি থাকবে, টিএইচ থাকে না। তো যদি কখনো ইরোর আসে সেখানে যদি একটা লাইন থাকে তাহলে আপনাকে আইডি লাইনের কাজ করতে হবে, আর যদি দুইটা লাইন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে ইরোরটা কোন লাইন থেকে হচ্ছে, এই পার্থক্যটা আগে বুঝে তারপরে ওই লাইনের উপরে কাজ করতে হবে। এই ইরোরগুলোর কিন্তু বিভিন্ন ডিজাইন আছে এবং এক একটা ইরোর কিন্তু এক এক লাইন থেকে আসে, এবং কোন ইরোর কোন লাইন থেকে আসছে এটা নিয়ে এর আগে আমি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে আসলে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে যেহেতু টিএইচ লাইন আছে দেখতে পাচ্ছেন যে এই টিএইচ লাইনটা এইভাবে গিয়ে তারপর হচ্ছে এই যে সবুজ কালার লাইনটা, এই সবুজ কালার লাইনটা এটাকে খেয়াল করবেন যে এই সবুজ কালার লাইনটা এইভাবে গিয়ে তারপরে হচ্ছে যে একটা রেজিস্টর হয়, এই রেজিস্টরটা ভ্যালু হচ্ছে 17K হতে পারে, আরও বিভিন্ন রকমের ওহমসের হতে পারে, এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এখানে লিখেছি, কিন্তু আসলে যে এরকমই হয় এরকম না, রেজিস্ট্যান্সের ভ্যালু বিভিন্ন রকমের হতে পারে। তো সেটা সেই মোবাইলের ডায়াগ্রামের উপরে নির্ভর করবে, এবং ওই রেজিস্ট্যান্সটা আসলে কত ভ্যালুর এটা মানে বের করবেন হচ্ছে আপনি মোবাইলের যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে, বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম, সেটার মাধ্যমে আপনি এই রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবেন। যেখানে যেই রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে ব্যাটারির এই লাইনের মধ্যে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এগুলো আপনি ডায়াগ্রামের মাধ্যমে বের করতে পারবেন। তো আজকে হচ্ছে আমি ডায়াগ্রাম সম্পর্কে একটু ধারণা দিতেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা এইভাবে গিয়ে তারপরে পাওয়ার আইসির মধ্যে এটা কানেকশন হবে। যদি মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার আইসির মধ্যে কানেকশন হবে এই টিএইচের এই লাইনটা, আর যদি কোয়ালকাম হয় তাহলে এটা চার্জিং আইসির মধ্যে কানেকশন হয়, এটা মনে রাখবেন। তো এটা মিডিয়াটেক হোক আর কোয়ালকাম হোক, শুধু চার্জিং আইসি এবং পাওয়ার আইসি পার্থক্য, কিন্তু লাইন টাইন সব একরকম থাকবে, এটা মনে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে PMU 1.8, এখানে যে PMU 1.8 লেখা আছে এর মানে এখানে যে অ্যারো চিহ্ন দিয়ে আমি লিখে রেখেছি। প্রথমে হচ্ছে ভোল্টেজটা এখান থেকে বের হবে, তারপর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা ভোল্টেজটাকে পার করে তারপর এই লাইন দিয়ে তারপর হচ্ছে ব্যাটারি কানেক্টরের এখানে চলে আসবে। এখানে কত ভোল্টেজ আসবে এখানে লেখাই আছে যে PMU 1.8 ভোল্টেজ আপনি এখানে পাবেন। কিন্তু কখন আপনি পাবেন 1.8 ভোল্টেজ?
মানে যখন আপনি মোবাইলটাকে চার্জে লাগাবেন, ব্যাটারি কানেকশন দেওয়া ছাড়া শুধু মোবাইলটাকে চার্জে লাগিয়ে আপনি যদি এখানে ভোল্টেজ চেক করেন, যদি এখানে 1.8 ভোল্টেজ পান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই লাইনটা পুরোপুরি ওকে আছে। শুধু এই পাওয়ার আইসি থেকে বুঝতে হবে যে এই রেজিস্ট্যান্সটা ঠিকঠাক মতো আপনাকে ভোল্টেজ দিচ্ছে এবং আপনি এখানে 1.8 ভোল্টেজ পাচ্ছেন, এরকম বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে। আর যদি এখানে ভোল্টেজ না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো এই রেজিস্ট্যান্সের কোনো একটা ঝামেলা আছে। আর এখানের যে ভোল্টেজটা 1.8 ভোল্টেজ, এটা কিন্তু সব মোবাইলে একই রকমই ভোল্টেজ থাকবে, যে কোনো মোবাইলই হোক সব মোবাইলের মধ্যে দেখবেন যে একই রকমই ভোল্টেজ আছে। কিন্তু এই যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো, এগুলো মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু এই ভোল্টেজগুলো সবসময় একরকম থাকবে, এটা মনে রাখবেন। তো এখান থেকে এই ভোল্টেজটা আসার পরে তারপরে আপনি এখানে 1.8 ভোল্টেজ পাবেন ব্যাটারি লাগানো ছাড়া, শুধু চার্জে লাগানোর মাধ্যমে। তো এই লাইনটাও কিন্তু সেম, এই যে আইডি লাইনটা আছে এইটাও দেখবেন যে সেম। যখন আপনি ফোনটাকে চার্জে লাগাবেন তারপরে দেখবেন যে পাওয়ার আইসি একটা ভোল্টেজ দিবে, সেই ভোল্টেজটা হচ্ছে 1.8। এই ভোল্টেজটা আবার এইভাবে এসে তারপর হচ্ছে এই আইডি এবং টিএইচ দোনোটা লাইনেই দেখবেন যে 1.8 ভোল্টেজ আছে। তো যদি 1.8 ভোল্টেজ থাকে তাহলে দ্বিতীয় কাজ আপনাকে যেটা করতে হবে যে এই লাইনগুলোর মধ্যে একটা ভোল্টেজ ডিভাইডারের বিষয় আছে, ডিভাইডার হয়ে ভোল্টেজটা মানে এই লাইনের যে 1.8 ভোল্টেজ, এই দুইটা লাইনের দোনোটা লাইনের 1.8 ভোল্টেজ ডিভাইডার হয়ে তারপর হচ্ছে আবার সেটা মানে আইসিকে সিগন্যাল দেয় যে হ্যাঁ ব্যাটারি কানেকশন পেয়েছে, তারপর হচ্ছে এখন মোবাইলটাকে ঠিকঠাক মতো চার্জ দিতে হবে এবং ডিসপ্লেতে আমরা দেখতে পারি যে চার্জ। আর যদি এই ডিভাইডারের এই ভোল্টেজটা যদি মিসিং থাকে, এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা ডিভাইডারের ভোল্টেজ আছে, আইডি লাইনের ডিভাইডারের ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি মিসিং থাকে অথবা যদি এই রেজিস্ট্যান্সের ওহমস যদি সমস্যা করে, তাহলে কিন্তু আপনার সিপিইউ যদি ঠিকঠাক মতো ভোল্টেজ না পায়, তারপরে দেখবেন যে আপনার ফোনে সিপিইউ ইরোর সংকেত দিবে যে মোবাইলে ব্যাটারি অনেক হিট হচ্ছে অথবা মোবাইল চার্জ নিবে না, এই মুহূর্তে ব্যাটারি ঠিকঠাক মতো কানেকশন পায়নি, এরকম বিভিন্ন কিছু সমস্যা দেখা দিবে যদি এই ডিভাইডারের ভোল্টেজের মধ্যে কোনো প্রবলেম হয়। এখন আপনার মনে একটা প্রশ্ন ঘুরতেছে যে ডিভাইডারটা আসলে কি? ডিভাইডার মানে হচ্ছে যে ভোল্টেজটাকে কম কর, এখানে একটা ডিভাইডারের বিষয় আছে। এখন ডিভাইডারটা হয় কিভাবে? মনে করেন এখান থেকে তো পাওয়ার আইসি 1.8 ভোল্টেজ দিতেই আছে ব্যাটারি কানেক্টরের, আর এই ব্যাটারি কানেক্টরের সাথে যখন ব্যাটারির যে কানেকশনটা সেটা যখন অ্যাড হবে একসাথে, তখন এখানে এই টিএইচ লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই টিএইচ লাইনের যে লাইনটা সেটা কিন্তু ব্যাটারির যে নেগেটিভ আছে নেগেটিভের সাথে কানেকশন আছে, মাঝখানে শুধু একটা রেজিস্ট্যান্স আছে আর এটার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে 10K। তো এইখানের এই রেজিস্ট্যান্সটা কিন্তু এই মানে গ্রাউন্ডের সাথে কানেকশন, আর এই লাইনটা ধরতে গেলে পুরোটাই গ্রাউন্ডের সাথে কানেকশন ধরেন। তারপরে আর এখান থেকে কিন্তু ভোল্টেজটা বের হচ্ছে, তো ভোল্টেজটা বের হয়ে গ্রাউন্ডের সাথে যেহেতু কানেকশন, তো ভোল্টেজটা কিন্তু কোথাও যেতে পারে না। তখন কি হয় যে গ্রাউন্ডের সাথে যেহেতু কানেকশন, এই জন্য ভোল্টেজটা এই লাইনের মধ্যে একটু কম হয়ে যায়। তো কম হয়ে কতটুকু কম হয় সেটা নির্ভর করে হচ্ছে যে এখানে যে প্রথমে যে রেজিস্ট্যান্সটা লাগানো, যেমন এখানে আছে 17K আর ব্যাটারির মধ্যে আছে ধরেন 10K। তো এই দুইটার মান নির্ণয় করে হিসাব কিতাব করে একটা নির্দিষ্ট ভোল্টেজ দেওয়া হয়। এই যে এইভাবে এই লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা লাইন আমি এঁকে রেখেছি, এই লাইনের মধ্যে 0.6 ভোল্ট এরকম একটা ভোল্টেজ আবার সেই পাওয়ার আইসির মধ্যেই চলে যাচ্ছে। তার মানে পাওয়ার আইসি তখন বুঝতে পারে যে আমার মধ্যে যে ব্যাটারিটা কানেকশন দেওয়া দরকার ছিল, যেই সেম ব্যাটারিটাই হয়তো কানেকশন দেওয়া হয়েছে, এই জন্য আমি সেমভাবে ভোল্টেজ পাচ্ছি, এই জন্য এখন মোবাইলটাকে চার্জ ঠিকঠাক মতো দিতে হবে। আর যদি কখনও মাঝে মধ্যে দেখবেন যে এই রেজিস্ট্যান্সগুলো এইটা, তারপরে ব্যাটারি কানেক্টরের মধ্যে এটা যদি কখনো সমস্যা হয়, তখন দেখবেন যে আপনি আপনার মোবাইলে টেম্পারেচার হাই লো এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন। তখন এইভাবে হচ্ছে আপনাকে এই জিনিসগুলোকে সমাধান করতে হবে। প্রথমে আপনাকে আমি আবারও একটুভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলি। প্রথমে ফোনটাকে চার্জে লাগিয়ে চেক করবেন যে এখানে 1.8 ভোল্টেজ পাওয়া যায় কিনা। 1.8 ভোল্টেজ পাওয়া যায়, তারপরে আপনি ব্যাটারিটাকে কানেকশন দিলে এইখানে দেখতে পারবেন যে 0.6 ভোল্টেজ আছে কিনা। 0.6 থাকবে না কত থাকবে এটা আপনাকে মেপে বের করতে হবে। এই ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে আমি এখনই আপনাকে ধারণা দিব, তবে প্রথমে একটু বুঝিয়ে নেই যে এই রেজিস্ট্যান্সটার যত ভ্যালু হবে আর এই ব্যাটারির এই লাইনের মধ্যে এই রেজিস্ট্যান্সটার যত ভ্যালু হবে, এই দুইটাকে হিসাব কিতাব করলে তারপর একটা নির্দিষ্ট ভোল্টেজ বের হয়। তো এই ভোল্টেজটা হচ্ছে এই লাইন দিয়ে আবার সরাসরিভাবে পাওয়ার আইসির মধ্যে আসবে। তো পাওয়ার আইসির এখানে দেখবেন যে এই ভোল্টেজটা আছে কিনা, যদি থাকে তার মানে বুঝতে হবে যে আপনার জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে, তাহলে ঠিক আছে। আর যদি এখানে এই রেজিস্ট্যান্সটা সমস্যা হয় অথবা এটার যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফোনে প্রবলেম দিবে, এটা মনে রাখবেন।
তারপরে আইডি লাইনের ক্ষেত্রেও সেম। আইডি লাইনের ক্ষেত্রে দেখবেন যে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসে 1.8 ভোল্টেজ, এখানে একটা 10K রেজিস্টার আছে, তারপরে এটা আবার এখানে আসে। যখন ফোনটা চার্জে লাগাবেন তখন আপনি এখানে অটোমেটিক 1.8 ভোল্টেজ পেয়ে যাবেন যদি আপনার এই লাইনটা ওকে থাকে। 1.8 ভোল্টেজ এই লাইনের মধ্যে থাকলে তার মানে এই লাইন ওকে। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, এই ব্যাটারি কানেক্টর লাগিয়ে তারপরে এখানে দেখতে হবে যে এই লাইনের মধ্যে এখানে আরেকটা যে কম্পোনেন্ট আছে, মানে এটার যে সেন্স লাইন, এই সেন্স লাইনের মধ্যে এখানে ঠিকঠাক মতো ভোল্টেজটা যাচ্ছে কিনা। এখানে আমি বলেছিলাম যে ভোল্টেজটা ডিভাইডার হয়, মানে এই দুইটা ভোল্টেজ যখন এই ব্যাটারি কানেক্টরটা লাগাবেন তখন এই ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ডের লাইন, মানে এই আইডি লাইন তো গ্রাউন্ডের সাথেই কানেকশন থাকে, মাঝখানে একটা কম্পোনেন্ট ব্যবহার করে রেজিস্ট্যান্স, এটা 68K 100K এরকম থাকতে পারে। তো এই যে বাধাপ্রাপ্ত হয় ভোল্টেজটা এখান দিয়ে এসে আবার এই পাশেও যেতে পারতেছে না, তখন মাঝখান দিয়ে করে কি যে ভোল্টেজটা কমে যায়, কমে গিয়ে তারপর হচ্ছে একটা অন্য আরেকটা রেজিস্ট্যান্সের মাধ্যমে লাইনটা সরাসরি সিপিইউতে চলে যায়। তো এই সেন্সিং লাইনের মধ্যে যদি যতটুকু ভোল্টেজ দরকার, মানে এই 10K রেজিস্ট্যান্স আর ব্যাটারি কানেক্টরের এই 68K, এই দুইটাকে হিসাব করলে যতটুকু বের হবে ততটুকু ভোল্টেজ, মানে এটার ইনপুট যদি হয় 1.8, তাহলে এই ইনপুটের পরে আর এইগুলোর হিসাব কিতাব করার পরে একটা নির্দিষ্ট ভোল্টেজ বের হবে। সেটাকে কিভাবে করবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে একটা নির্দিষ্ট ভোল্টেজ বের হবে, এই ভোল্টেজটা যখন এই দিক দিয়ে সিপিইউতে আসবে তারপরে হচ্ছে আপনার ফোনটা চালু হবে এবং দেখবেন যে ফোন ঠিকঠাক মতো চলতেছে, তার মানে তখন কোনো ইরর শো করবে না। আর যদি ইরর আসে তাহলে এইগুলোর কোনো একটা লাইন থেকে ইরর আসে। প্রথমে আপনাকে চার্জে লাগিয়ে দেখতে হবে এখানে 1.8 ভোল্টেজ আছে কিনা। যদি 1.8 ভোল্টেজ থাকে তার মানে বুঝতে হবে যে ব্যাটারিতে হয়তো কোনো প্রবলেম, আপনি একটা ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারেন, কারণ ব্যাটারির এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু টেলু যদি সমস্যা হয় অথবা এই লাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ফোনে ইরর শো করবে। তো এইগুলো চেক করবেন, একটা ব্যাটারি, নতুন একটা ব্যাটারি লাগিয়ে দেখবেন। তারপরে ব্যাটারি লাগানোর পরেও যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে যে সেন্সিং লাইন আছে এই সেন্সিং লাইনের মধ্যে কোনো একটা ঝামেলা। আবার অনেক সময় এমন হয় এখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা করা হয় কি যে এখানে তো ব্যাটারির মধ্যে লাগানো হয়েছে, কিন্তু ওপ্পো, রিয়েলমি এগুলোর কিছু মোবাইল আছে, তারপরে স্যামসাংয়ের কিছু মোবাইল আছে। স্যামসাংয়ের মধ্যে অধিকাংশ সময় করা হয় যেটা যে এই যে গ্রাউন্ডের সাথে যে লাইনের রেজিস্ট্যান্সটা, এটাকে করা এখানে একটা লাইন দেওয়া হয়, এই যে ধরেন রেজিস্ট্যান্সটা, তারপর এটাকে গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দেওয়া হয়। এখন তখন আপনাকে ডায়াগ্রামের মধ্যে দেখতে পারবেন যে এই রেজিস্ট্যান্সটা ব্যাটারি কানেক্টরের মধ্যে নাই, এটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে। তখন এই রেজিস্ট্যান্সটা আপনাকে চেক করতে হতে পারে যে এটার ভ্যালু ঠিকঠাক আছে কিনা। তো এগুলো পরিমাপ করার পরে যদি দেখেন যে এগুলোর কোনো একটা সমস্যা, তখন আপনাকে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এখন আমি আপনাকে বুঝাবো যে ভোল্টেজ কীভাবে ডিভাইডার হয়। আমি যে একটু আগে বললাম যে প্রথমে ভোল্টেজটা এখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়, তারপরে এখানে মাঝখানে ভোল্টেজটা যে কমে যায় সেটা কিভাবে কমে যায়। তো ভোল্টেজ ডিভাইডার মানে হচ্ছে ভোল্টেজটাকে অর্ধেক করা। যেমন প্রথমে ধরেন এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে ভোল্টেজ ইন 1.8। তো 1.8 ভোল্টেজটা প্রথমে এখান দিয়ে প্রবেশ করলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটার নাম হচ্ছে R1। সবসময় মনে রাখবেন R1 আর R2, যেই R1 প্রথমে থাকবে তারপর হচ্ছে ওই লাইনটা আবার আরেকটা রেজিস্ট্যান্সের মধ্যে যাবে, মানে একটা সিরিজ কানেকশনের মধ্যে থাকবে এটা। তারপরে ওইটার নাম হচ্ছে R2, ওইটা থাকবে 10K। এটা 10K থাকবে না কত কে থাকবে এটা হচ্ছে ওই মোবাইলের ভোল্টেজ ডিভাইডারের মানে সার্কিটের উপরে ডিপেন্ড করবে, মোবাইলের উপরে ডিপেন্ড করবে। এক এক মোবাইলে এক এক রকম ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, তো সেটা আপনাকে ডায়াগ্রাম দেখে বের করতে হবে। কিন্তু সেটাকে আপনি মানে কিভাবে বুঝবেন যে কতটুকু ভোল্টেজ এখন ডিভাইডার হয়ে তারপর হচ্ছে মোবাইলের মধ্যে প্রবেশ করবে। তো এখানে যেহেতু 1.8 ভোল্টেজ প্রবেশ করতেছে, তো ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 17K, এটা হচ্ছে R1, আর R2-র ভ্যালু হচ্ছে 10K। এখন যদি এখান দিয়ে 1.8 ভোল্টেজ ঢুকে তারপরে কিন্তু এই ভোল্টেজটা রেজিস্ট্যান্স হয়ে এই পাশেও যেতে পারে না, কারণ এই পাশে হচ্ছে গ্রাউন্ড। তো ওই মাঝখানের মধ্যে দেখবেন যে একটা জমে যায়, ভোল্টেজটা জমে তারপর একটু হালকা কমে যায়, কারণ এই পাশে তো গ্রাউন্ডের সাথে হালকা কিছু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ভোল্টেজটা এখানে কমে যাচ্ছে। তো এই যে এই এতটুকু লাইনের মধ্যে যেহেতু ভোল্টেজটা কম, এই কম ভোল্টেজটা আবার এইভাবে যায় হচ্ছে সিপিইউকে সিগন্যাল দেওয়ার জন্য, অথবা যে কোনো একটা লাইনের মানে সিগন্যাল দেওয়ার জন্য যে এখানে ভোল্টেজটা ডিভাইডার হয়ে এতটুকু ভোল্টেজে আসছে। ধরেন 1.8 ভোল্টেজ আছে, এখানে থাকবে হচ্ছে 0.6 অথবা 0.9 এরকম ভোল্টেজ থাকতে পারে। এখন আপনি এই হিসাব কিতাবটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। প্রথমে আপনাকে তিনটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যে কতটুকু ভোল্টেজ ঢুকতেছে, আর R1 কত ভ্যালুর, আর R2 কত ভ্যালুর। এই তিনটাকে হিসাব করলে মাঝখানের
এই লাইনের ভোল্টেজ কত বের হবে সেটা আপনি পেয়ে যাবেন। এই ভোল্টেজের তো এই হিসাব কিতাবটা করার জন্য আপনি গুগলে আসবেন, ক্রোমে আসার পরে এখানে আপনি সার্চ করবেন যে ভোল্টেজ ডিভাইডার সার্চ করার পরে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওইখানে অনেক রকমের ওয়েবসাইট আসে, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর এটা আসছে। এখানে ট্যাপ করার পরে এরকম একটা আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। এখানে একটা শক দেওয়া আছে, এখানে লেখা আছে ইনপুট ভোল্টেজ ইনপুট ভি ইন, তার মানে আমাদেরকে এই লাইনের মানে ভোল্টেজ ইন, এখানে কতটুকু ভোল্টেজ ইন হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখতে হবে। প্রথমে আমাদেরকে যেহেতু ভোল্টেজ ইন হচ্ছে 1.8, তাহলে আমাদেরকে এখানে ইন ভোল্টেজের এখানে লিখতে হবে যে 1.8। তারপরে রেজিস্ট্যান্স লেখা আছে যে রেজিস্ট্যান্স R1। আমি বলেছিলাম আমাদেরকে তিনটা জিনিস এখান থেকে নিতে হবে, একটা হচ্ছে কতটুকু ভোল্টেজ ইন হচ্ছে, আর হচ্ছে R1 কত ভ্যালুর, আর R2 কত ভ্যালুর। এই তিনটা জিনিস আমাদেরকে নিতে হবে। তো আমরা তো ইনপুট ভোল্টেজ লিখে দিলাম 1.8, আর R1 হচ্ছে এখানে R1 কত আছে 17K। তো যেহেতু আমি উদাহরণ দেওয়ার জন্য 17K লিখে রেখেছি, তো আমি এখানে 17 লিখব, 17। এখন এই পাশে লেখা আছে দেখেন যে ওহমস। রেজিস্ট্যান্সের বিভিন্ন মাপ আছে, যে ওহমস হয়, কিলো ওহমস হয়, তারপরে মেগা ওহমস হয়। তো আমাদের রেজিস্ট্যান্স যেহেতু কিলো ওহমসের, যেহেতু লেখা থাকে যে K 17K, তার মানে কিলো ওহমস, তাহলে আমাদেরকে কিলো ওহমস সিলেক্ট করতে হবে। তো R1 17K, এখানে লেখা আছে R1 17K মানে 17 কিলো ওহমস। তো আমরা এটাকে এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে R2-র ভ্যালু কত, R2-র ভ্যালু হচ্ছে 10K। তো আমরা এখানে এটাকেও সিলেক্ট করব যে 10K যেহেতু, তার মানে কিলো ওহমস, তো কিলো ওহমস সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে লিখবেন যে 10, তারপরে এটাকে ক্যালকুলেট দিবেন। তারপরে নিচে এখানে দেখবেন যে বের হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 0.6, তার মানে 0.6 ভোল্টেজ আমাদের এইখানে থাকবে, 0.6। তো যদি 1.8 ভোল্টেজ এখানে থাকে, আর R1 এর ভ্যালু যদি এরকম 17K হয়, R2-র ভ্যালু যদি এখানে 10K হয়, তাহলে এখানে 0.6 বের হবে। তো এইভাবে হচ্ছে আপনি এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে যে R1 R2 তারপর ইনপুট ভোল্টেজ এগুলোর হিসাব কিতাব করে এখানে সেন্স লাইনে কতটুকু ভোল্টেজ আসবে এই জিনিসটা আপনি এইভাবে হিসাব কিতাব করে বের করতে পারবেন। তো ভিডিওটি আপনার কাছে প্রথম একটু কঠিন মনে হতে পারে, তারপরে একটু প্যারা লাগতে পারে, তো এই জন্য আপনি এটাকে কয়েকবার দেখবেন, একবার না বুঝলে। আর কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।